পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এক প্লেট ভাতের আশায় 12 বছর বয়সে চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান ভাত খা, কয়টা সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। কিন্তু তারা কখনো এটা বলতো না। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার উপরের আকাশটা যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্ত মাংসের আপন চাচা তাড়াতাড়ি কেমন যেন পর হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি কয়েকদিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মা আর আমার জীবনে কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু। ক্ষুধা জিনিসটা বড় বালাই। 12 বছরের একটা বাচ্চার পেট তো আর বোঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই, সকাল থেকে পেটে এক দানা দানা পানি পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চো চো করতো, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে থাকার আমার একটা চেনা বাহানা ছিল, টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি ঘরে রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলতো। আমি এক কোণে ঘুষুটি মেরে বসে থাকতাম, আর চোখে টিভির পর্দা থাকতো ঠিকই, কিন্তু কানে দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিলে সাজানো হবে। একটু পরে চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচা হয়তো ভাইয়ারা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। তারা আমার সামনে আয়েশ করে খাবার খেতেন। চিবানোর শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটিবারের জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান ভাত খা, কয়টা সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। না, তারা কেউ এই কথাটি কোনোদিন বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে কুন্ত তুথুক গিয়ে আর মনে মনে ভাবলাম, কেউ একজন অস্ত্র ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত, তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা এক দলা ভাতও বাড়ি দিত না। যখন বুঝলাম আর কোনো আশা নেই, তখন তীক্ষ্ণ এক মন খারাপ আর চোখে জল নিয়ে ঘুষিটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় এসে বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে যেতেন। সকালবেলা দুপুর গড়িয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, কখন মা ফিরবে। মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচলে করে বা কোনো বাটিতে করে মানুষের বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে এক লোকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন, আর আমি গোগাছে তা গিলছিলাম। এর মধ্যে মাঝে মাঝে একটু আনন্দের আলো আসতো। আমাদের বড় চাচাতো বোন যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তখন মনটা ছিল খুব নরম। আমাকে দেখলে ডেকে বলতেন, সোহান এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে একটা সেটা খেতে দিতেন। উনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো, এই পৃথিবীতে মা ছাড়া আমিও বোধহয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরেই ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারে হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল, আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাতটুকু চিরস্তরের বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে যাবে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতে আমি আর মায়ের ওপর পুরো বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। কেউ 20 টাকা দেয়, কেউ খুশি হয়ে দুটো খেতে দেয়। এভাবেই আমাদের মা ছেলের টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মধ্যেই আমি কৈশোর
পেরিয়ে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠছি। ঠিক এই রকম এক সময়ে সেদিন দুপুরে চাচার বাড়িতে এক বিশাল শোরগোল। শহর থেকে চাচির বড় বোন, তার স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছেন। ধনী আত্মীয়, তাই চাচার বাড়িতে এলাহি কাণ্ড। বাজার থেকে রুই মাছ, খাসির মাংস, পোলাওয়ের চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, ঘরে মেহমান আসছে, একলা হাতে সব রাঁধন পারছি না, একটু আইসা হাত লাগাও তো। মা আমার চিরকালই সরল আর অপকারী। চাচির ডাক শুনে মা নিজের ঘরের কাজ ফেলে মুখে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচার রান্নাঘরে। মা পোলাও চড়ালেন, খাসির মাংস কষাতে লাগলেন। মাংস কষানো সেই সুস্বাদ আমাদের ঘর পর্যন্ত আসছিল। রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করছেন, তার সুগন্ধ সব পদ রাঁধছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে চিলতে আশার আলো জ্বলছে। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে এত ভালো ভালো রান্না করতে চাচ্ছে, নিশ্চয়ই খুশি হয়ে আজ আমাদের মা ছেলেকে একটু খেতে দেবে। অন্তত মেজবানরা খাওয়ার পর মা আর আমাদের পেটেও একটু মাংস পোলাও জুটবে। টানা কয়েকদিন পরে ভালো কোনো খাবার পেটে পড়েনি। খাসির মাংসের সেই সুস্বাদে আমার জিভে জল চলে এলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপে টিপে রান্নাঘরে পৌঁছে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরের মেহমানদের সাথে কথা বলছিলেন, ব্যস্ত। মা একা একা মাংসের সেকচি নাড়ছেন। আমি চুপি চুপি রান্নাঘরের ভেতরে ঢুকে মায়ের শাড়ির আঁচল টানলাম। ফিসফিস করে বললাম, আম্মা, আমার এক টুকরো মাংস দাও না, এখন থেকে খুব ক্ষুধা লাগছে আম্মা, একটুখানি দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। মা হড়বড় করে চারপাশটা দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন, হাই হাই বাজান, এগুলো বলছিস না এখন। তোর চাচি যদি দেখে তুই এখান থেকে মাংস খাচ্ছিস, তাহলে আর বোধহয় থাকবে না, আমাদের পিঠের চামড়া তুলে নেবে। যা এখন থেকে, পরে দেখবো। কিন্তু ক্ষুধা 12-13 বছরের জেদের কাছে তখন মায়ের ভয় হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেকচির পাশেই একটা বাটি কষানো মাংসের কয়েকটা টুকরো রাখা ছিল মেহমানদের দেওয়ার জন্য। আমি মায়ের চোখের ধক্কা না করে, লোভ সামলাতে না পেরে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে বড় এক টুকরো মাংস তুলে নিলাম। মা না না করে ওঠার আগেই আমি সেই গরম মাংসের টুকরোটা মুখে পুরো দিলাম। মাংসের স্বাদটা জিহ্বায় লাগার সাথে সাথে আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি। কিন্তু সেই মুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না চোরের অস্থায়িত্ব বানাইছে। হঠাৎ দরজার গোড়া থেকে একটি চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো রাগে লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্তে সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে আমার হাতটা চটকা মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, চোরের ঘরে চোর, যেমন মা তেমন তার পোলা, নিজে তো চোর, এখন পোলারে চুরি করে মাংস খাওয়ানো শিখাইতেছে। মানুষের বাড়ির মেহমানদের খাবার চুরি করতে তর্ক লজ্জা করে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোড়া করে কাঁপতে কাঁপতে বললেন, আপা, আমার পোলডারে বই কেন না, ও ছোট মানুষ, লোভ সামলাতে পারে নাই, ও চুরি করে নাই আপা। কিন্তু চাচি তখন থামার পাত্র নন। তিনি উঠেন গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই আইসা দেখো যাও, চোরের মা ছেলেকে চুরি করে মাংস খাওয়াচ্ছে। এদের ঘরে আশ্রয় দেওয়ায় আমাদের ভুল হয়েছে। মুখের ভেতর সেই মাংসের টুকরোটা যখন আমার কাছে বিষের মতো লাগছিল, আমার চোখের সামনে আমার মায়ের আঁচলটা অপমানে কাঁপতে লাগলো। চাচির সেই বিষাক্ত চিৎকার আর অপমানের তীরগুলো সেদিন শুধু আমার কানে নয়, সোজা হয়ে লেগেছিল 12-13 বছরের একটা বাচ্চার কলিজায়। মুখের ভেতর থাকা মাংসের অমৃত টুকরোটা মুহূর্তের মধ্যে যেন কয়লার
মতো নেতো আর বিষাক্ত হয়ে গেল। আমি গিলতেও পারছিলাম না, ফেলতেও পারছিলাম না। চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছিল। চাচার মেহমানরা যখন উঠে এসে আমাদের দিকে ঘৃণায় চোখে তাকিয়ে, তখন মনে হচ্ছিল মাটি দুভাগ হয়ে যাক আর আমি তাতে চোর সেজে চিরস্থানে হারিয়ে যায়। মা সেদিন চাচির পায়ে ধরতে বাকি দেখেছিলাম, কিন্তু তাদের মন গলেনি। মেহমানদের সামনে আমাদের চোর অপবাদ দিয়ে মায়ের হাতের রান্না করা সেই মাংস, পোলাও তো দূরের কথা, একটা ফোঁটা পানিও আমাদের কপালে জোটেনি। উল্টো ধাক্কা দিয়ে আমাদের উঠান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন বিকেলে নিজের ভাঙা ঘরের মেঝেতে শুয়ে ছটফট করতে করতে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, এই দুনিয়ায় অভাবের চেয়ে সবচেয়ে বড় পাপ নেই। আর গরিবের আত্মসম্মান বলতে কিছু থাকতে নেই। চোখের পানি মুছতে মুছতে নিজের অবুঝ মনটাকে শক্ত করে বেঁধে নিয়েছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই অপমানের প্রতিশোধ আমি নেবই, তবে মারামারি করে নয়। নিজের ভাগ্য বদলে দিন গেল, মাস গেল, বছরের পর বছর কেটে গেল। ক্ষুধা আর অপমানকে পিঠের চামড়ায় শুয়ে নিয়ে আমি একটু একটু করে তরতাজা এক তরুণ পরিণত হলাম। কৈশোরের সেই হাড্ডিসার সোহান এক শক্ত সমর্থ যুবক, কিন্তু গ্রামের মাটিতে দিনমজুরি করে বা হাটে বাজারে ছোটখাটো কাজ করে সচ্ছলতা ছিল না। কেবল কোনো মতে মা ছেলে দুই বেলা দুই মুঠো ভাত জুটত। কিন্তু আমার স্বপ্ন তো শুধু চেয়ে থাকা ছিল না, আমার স্বপ্ন ছিল মায়ের মুখের চওড়া হাসি ফোটানো, মাথা উঁচু করে বাঁচা। আর তার জন্য প্রয়োজন ছিল বড় কোনো সুযোগের। ঠিক তখনই গ্রামের এক দালালের মাধ্যমে জানতে পারলাম প্রবাসে যাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু তার জন্য দরকার অনেকগুলো টাকা। আমাদের মতো নিঃশব্দ মানুষের কাছে যত টাকা কোথায়? একমাত্র সচ্ছল ছিল বাবার রেখে যাওয়া আমাদের এই ভাটা ভাঙা ভিটে মাটিটুকু। বুকের ভেতরটা হুঁ করে উঠলেন, চোখের সামনে ভেসে উঠছিল অতীতে সেই সব নির্মম অপমান। সিদ্ধান্ত নিলাম, এই বাড়ি আমি বিক্রি করে দেব। সবচেয়ে বড় পরিহাস কি জানেন তো? চাচা আমাদের এক লোকমা ভাতের জন্য তাড়িয়ে দিয়েছিলেন। সেই চাচাই আমাদের এই নিরুপায় অবস্থার সুযোগ দিতে সবার আগে এগিয়ে এলেন। তিনি জানতেন এই মুহূর্তে টাকাটা আমার কতটা জরুরি, তাই বাজারের দামের চেয়ে অর্ধেক দামে আমাদের মাথা গোঁজা শেষ আশ্রয়টুকু কিনে নিতে চাইলেন। জমি রেজিস্টার দিন চাচা যখন থমে থমে টাকার বান্ডিল আমার সামনে রাখছিলেন, ওনার চোখে মুখে ছিল এক কুৎসিত জয়ের আনন্দ। আমি টাকার দিকে তাকাইনি, আমি তাকিয়েছিলাম চাচার চোখের দিকে। মনে মনে বললাম, চাচা আজ আপনি আমাদের ঘরটা কিনে নিলেন ঠিকই, কিন্তু সেদিন যে আমাদের আত্মসম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন তা কিনতে পারলেন না। অবশেষে চলে এলো সেই দিন, প্রবাসে যাওয়ার দিন। ব্যাগপত্র গুছিয়ে যখন উঠোনে এসে দাঁড়ালাম, তখন চারপাশটা কেমন যেন অচেনা লাগছিল। এই মাটিতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে আমার ক্ষুধার্ত শৈশব কান্না। মা সকাল থেকে ঘরের কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। আমি যখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, মা আর নিজের ব্যাগ ধরে রাখতে পারলেন না। দুই হাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ধুঁকতে কেঁদে দিলেন। মায়ের চোখের গরম জল আমার কাঁধ ভিজিয়ে দিচ্ছিল। মা কাঁদতে কাঁদতে বললেন, বাজান রে, আমার বুকটা যেন খালি হয়ে যাচ্ছে। তুই ছাড়া এই দুনিয়ায় আর কে আছে রে বাবা? অজানা দেশে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস বাজান। মায়ের সেই কান্না আর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে ওনার হাতে দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, কেঁদো না আম্মা। তোমার এই ছেলের ওরা এক টুকরো মাংসের জন্য চোর বানিয়েছিল, এক প্লেট ভাতের জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছিল। আমি যাচ্ছি আমাদের ভাগ্য বদলাতে। তুমি শুধু দোয়া করো আমি যেন বুক ফুলিয়ে আবার তোমার বুকে ফিরে আসতে পারি। তখন এই গ্রামে দেখবে সোহান কি করতে পারে। মাকে বাবার এক দূর সম্পর্কে ভালো আত্মীয় জিদ্দায় রেখে ব্যাগটা কাঁধে তুলে নিলাম, আর পেছন ফিরে তাকাইনি। রওনা হলাম এক
বুক স্বপ্ন আর এক মহাসমুদ্র সমান প্রতিশোধের আগুন দিয়ে দূর প্রবাসী উদ্দেশ্য, যেখানে হাড়ভাঙা খাটুনি আছে ঠিকই, কিন্তু অন্তত আপন মানুষের দেওয়া কুৎসিত অপমান নেই, চলবে।